ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইওর সাকসেস 8 to 10। মূলত আজকের ক্লাসটা হবে মাধ্যমিকের ইতিহাসের যে প্রথম অধ্যায়টা রয়েছে ইতিহাসের ধারণা, সেটার উপরে ভিত্তি করে। আমরা জানি যে এই যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হয়তো বড় কোশ্চেনের জন্য বা সেরকমভাবে হয়তো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে যদি আমরা এটার দিকে একটু ছোট প্রশ্নের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখতে পাবো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারটা থেকেই এমন এমন কিছু প্রশ্ন তোমাদেরকে হয়তো তুলে দেওয়া হবে যেগুলো হয়তো তোমরা কোনোদিন শোনোইনি, যেগুলো হয়তো দেখোইনি, বা দেখলে হয়তো সেটা এতটাই ভাস্ট, এতটাই জটিল যে হয়তো মনে রাখতে পারছো না। তো আজকের এই ক্লাসটাতে আমি কী করব, ক্লাস 10-এর যে প্রথম অধ্যায় ইতিহাসে সেখান থেকে বেশ কিছু এমসিকিউ আমি নিয়ে আসব। ক্লাসটা মূলত দুটো পার্টে আমি ভাগ করেছি, পর্ব 1, পর্ব 2 এবং 2 নম্বরের জন্য আর একটা ক্লাস আমি নিয়ে আসব। অর্থাৎ সব মিলিয়ে যদি তোমরা দেখো তাহলে মোটামুটি 3টে ক্লাস কিন্তু হবে। আজকের এই ক্লাসে আমি কি করব, তোমাদের জন্য 50টা মতো এমসিকিউ কোশ্চেন নিয়ে আসবো, পরের দিন আরও 50টা এবং তারপরের দিন 2 নম্বরের জন্য। তো চলো খুব বেশি দেরি করব না, আর দেরি না করে আমরা সরাসরি ক্লাসের দিকে চলে যাব। ওকে, তো চলো দেখে নিয়ে আজকের প্রথম প্রশ্ন আমাদের কী বলছে। ইতিহাসের জনক নামে পরিচিত হলেন ড্যাশ। অপশান হেরোডোটাস, জোভেসাস, থুকিডিডিস নাকি ট্যাসিয়াস ফ্ল্যাভিয়ান। এই 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে? তার চেয়েও বড় কথা হলো এই যে উত্তরটা যেটা হবে এটার সঙ্গে আমরা খুব ছোটোবেলা থেকে পরিচিত, এমনটা নয় যে আমরা কেউ জানি না। এখানে সঠিক উত্তর হয়ে যাবে হেরোডোটাস। এই হেরোডোটাস একটা বই লিখেছিলেন, তার নাম কি ছিল? হিস্টোরিয়া। বইটার নামই ছিল কি? হিস্টোরিয়া। ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কমও নয় বেশিও নয়, এ কথা কে বলেছিলেন? কার, বিউরি, ট্র্যাভেলিয়ান নাকি র্যাঙ্কে? এই সমস্ত প্রশ্নগুলো তোমরা হয়তো বই খুব একটা পাবে না, কিন্তু পরীক্ষাতে কোনো কোনো সময় তোমাদেরকে ডিস্টার্ব করতেই পারে। তো দেখে নাও সঠিক উত্তর কী হয়ে যাবে? বিউরি। হিস্টোরিয়া এই শব্দটি থেকে হিস্ট্রি কথাটি এসেছে, কিন্তু এই শব্দটি হলো একটা ড্যাশ শব্দ, মানে কোন শব্দটা? গ্রিক, ল্যাটিন, জার্মান নাকি ফার্সি? কোন শব্দ থেকে মূলত এই হিস্ট্রি কথাটি নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এটা গ্রিক শব্দ। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্ট্রি কথাটি এসেছে, আর হিস্ট্রি কথার অর্থ হলো অতীতকে জানা, আর ইতিহাস কথার অর্থ হলো আমরা হয়তো ইতিহাস অনেকেই পড়ি, কিন্তু আমরা কি জানি যে ইতিহাস কথার অর্থ কী? দেখো, ইতিহাস কথাটি এসেছে ইতি হ আস। এই কথার অর্থ হলো এইরূপ ছিল, অর্থাৎ প্রাচীনকালে থেকে যে রূপ ছিল সেটাকেই পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরাটাকেই আমরা বলি ইতিহাস। ওকে, চলো নেক্সট। হিস্ট্রি ফ্রম বিলো, এই প্রবন্ধটির রচয়িতা হলেন ইপি থমসন, মার্ক ব্লক, এইচ কার, রণজিৎ গুহ। সঠিক উত্তর হয়ে যাবে ইপি থমসন। পরবর্তী প্রশ্ন, ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন। এই মন্তব্যটি কার? থুকিডিডিস, লর্ড অ্যাক্টন, এডমন্ড পার্ক, এইচ কার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এইচ কার। এইচ কার হয়ে যাবে এখানকার সঠিক অ্যান্সার। নেক্সট, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়?
গোটা বিশ্বে একসময় কিন্তু এই নিম্নবর্গের ইতিহাস চর্চা কিন্তু ছিল না, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে সাধারণ মানুষের কথা তুলে ধরা হয়েছিল, যেটাকে বলা হয় মূলত নিম্নবর্গের ইতিহাস চর্চা। প্রথমে এটা শুরু হয়ে গেল ফ্রান্সে, কিন্তু অনেক পরবর্তীকালে ভারতবর্ষে ওটা শুরু হয়। এবং এই ভারতবর্ষে নিম্নবর্গের ইতিহাস চর্চা যার হাত ধরে হয়েছিল তাকেই বলা হচ্ছে কি নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক। এখানে ব্যক্তিটা কে হবেন? রামচন্দ্র গুহ, রণজিৎ গুহ, অমরেশ ত্রিপাঠী নাকি জ্ঞানেন্দ্র পাণ্ডে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রণজিৎ গুহ। পরবর্তী প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয় কত খ্রিস্টাব্দে? গোটা বিশ্বে যদি আমি ধরি তাহলে তোমরা যারা পড়েছ দেখবে 1960 থেকে 70 দশকে নিম্নবর্গের ইতিহাস চর্চা কিন্তু শুরু হয়ে যায়। অ্যানান্স পত্রিকা ফ্রান্সের, এছাড়া ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এই নিম্নবর্গের ইতিহাস চর্চা কিন্তু শুরু হয়ে গেছিল। ভারতবর্ষে এটা একটু দেরিতে শুরু হয়েছিল। সেটা কত সালে? 1982, 1970, 1990 নাকি 1960? 60 থেকে 70 দশকে হবে না, একটু আমি আগে বলে দিয়েছি। বাদবাকি থাকলো দুটো, 82 এবং 90। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি 1982। পরবর্তী প্রশ্ন দেখে নিই, অ্যানালস পত্রিকা গোষ্ঠী কোথায় গড়ে উঠেছিল? কোন দেশে? ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া নাকি জার্মানি? আমি একটু আগেই তোমাদেরকে বলে দিয়েছি যে অ্যানালস পত্রিকা গোষ্ঠী গড়ে উঠেছিল ফ্রান্সে। দ্য অ্যানালস পত্রিকাটি প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন কে? কিথ টমাস, লুসিয়েন ফিবার, যদুনাথ সরকার নাকি মার্ক অ্যান্টনি? দুজন ব্যক্তি এই অ্যানালস পত্রিকার সঙ্গে কিন্তু জড়িত ছিলেন। তার মধ্যে একজনের নাম হচ্ছেন মার্ক ব্লক, অপর একজন ব্যক্তি তার নামটা কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে কি লুসিয়েন ফেবর। পরবর্তী প্রশ্ন, ক্রিকেট খেলা প্রথম শুরু হয় কোথায়? অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ? তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? ইংল্যান্ড। সালটা 1709। ইংল্যান্ডে একটা জায়গা রয়েছে, তার নাম হলো কি সারে। সেই 1709 সালে ইংল্যান্ডের সারেতে বিশ্বে প্রথমবারের জন্য ক্রিকেট খেলা শুরু হয়েছিল। ভারতবর্ষে এটা শুরু হয়েছিল 1721-এর দিকে, তবে সেটা ইংরেজরাই করেছিল, আমাদের তত প্রচলন ছিল না। পরবর্তীকালে 1792 সালে ক্যালকাটা ক্রিকেট ক্লাব গড়ে ওঠে। তার পরবর্তীকালে আস্তে আস্তে আমাদের ভারতবর্ষের বুকে তখন ক্রিকেট খেলা বেশ জোর কদমে শুরু হয়। খেলা যখন ইতিহাস এই গ্রন্থটি কার লেখা? বড়িয়া মজুমদার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, রামচন্দ্র গুহ নাকি সৌভিক লাহা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কৌশিক বন্দ্যোপাধ্যায়। বড়িয়া মজুমদার দুটি বই লিখেছিলেন, 22 ইয়ার্স টু ফ্রিডম এবং ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া। ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া এবং আর একটা বইয়ের নাম হচ্ছে কি 22 ইয়ার্স টু ফ্রিডম। মাথায় রাখবে। এবং 22 গজের খেলা কাকে বলা হয়? ক্রিকেটকেই বলা হয়। কৌশিক বন্দ্যোপাধ্যায় লেখা খেলা যখন ইতিহাস। পরবর্তী প্রশ্ন, ভারতে ফুটবল খেলার সূত্রপাত ঘটায় কারা? আমাদের দেশটাকে পুরোপুরিভাবে রাজত্ব করেছিল ইংরেজরা। সুতরাং এটা একটু বেসিক নলেজ খাটালে আমরা বুঝতে পারবো যে ভারতবর্ষের বুকে প্রথমবারের জন্য ফুটবল খেলা প্রচলন করেছিলেন ইংরেজরা। সঠিক উত্তর এখানে কি হয়েছে? ব্রিটিশ বা ইংরেজরা। এখানে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, ভারতে ফুটবল খেলার যে প্রথম যে ক্লাবটা গড়ে উঠেছিল তার নাম কিন্তু শোভাবাজার ক্লাব।
শোভাবাজার ক্লাব। আর ভারতীয় ফুটবলের জনক বলা হয় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, একে বলা হয় ভারতীয় ফুটবলের জনক। পরবর্তী প্রশ্ন, হকির জাদুকর হলেন ধ্যানচাঁদ, ধনরাজ পিল্লাই, কেডি সিং নাকি লেসলি ক্লডিয়াস? সঠিক উত্তর হয়ে যাবে ধ্যানচাঁদ। এনাকে হকি ফকির ধ্যানচাঁদও বলা হতো। ইউরোপে ক্রীড়া ইতিহাসের ইউরোপে যে ক্রীড়া ইতিহাস সেটা শুরু হয়েছিল কত দশকে? 20, 60, 70 নাকি 30? তো তোমাদেরকে আমি একটু আগে বলে দিয়েছিলাম বেশিরভাগ জিনিসই শুরু হয়েছিল 1970 দশকে। 60-এর পরে 70 দশক থেকে শুরু হয়েছিল, তাই এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 70-এর দশকে। পরবর্তী প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন কে? কোশ্চেনটা আশা করছি পারবে। সঠিক উত্তর কী হয়ে যাবে? রণজিৎ গুহ। একটু আগে কোশ্চেনটা হয়ে গেছে, কোশ্চেন একটা রিপিট থাকতেই পারে, তোমরা করার চেষ্টা করবে। রণজিৎ গুহ সঠিক উত্তর। যারা নতুন সামাজিক ইতিহাস লেখেন বা যারা নতুন সামাজিক ইতিহাসের যারা বিষয়বস্তু তারা কারা? বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, ভদ্রলোক নাকি চাকরিজীবী? তো নতুন সামাজিক ইতিহাসের মূল বিষয়বস্তুই হলেন আমাদের সাধারণ মানুষ। তাদের চাল চলন, পোশাক আশাক, তাদের জীবনযাত্রা, তাদের বাসস্থান, খাদ্য সংস্কৃতি সমস্ত কিছুই কিন্তু এখানে গুরুত্ব পেয়েছে। কাদের? এই সাধারণ মানুষের কথা। মোহনবাগান প্রথমবারের জন্য আইএফএ শিল্ড জয় করেছিল কত সালে? 1900, 1911, 1920 নাকি 1921? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1911 সালে। মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল 1889 সালে, ঠিক। আর 1911 সালে তারা মোহনবাগান আইএফএ শিল্ড জয় করেছিল। এই যখন আইএফএ শিল্ড জয় করেছিল তখন মোহনবাগান ক্লাবের ক্যাপ্টেন ছিলেন শিবদাস মাধুরী। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মোহনবাগান ফুটবল ক্লাবের যখন তারা জয়লাভ করেছিল তখন কে ছিলেন ক্যাপ্টেন? সঠিক উত্তর শিবদাস মাধুরী। পরবর্তী দেখে নিই। আচ্ছা, 1911 সাল। কেকের দেশ কাকে বলা হয়? ফ্রান্স, অস্ট্রেলিয়া, ভারত নাকি স্কটল্যান্ড? তো কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে। কারণ এখানে কি পাওয়া যায়? এখানে প্রচুর পরিমাণে ওটস তৈরি হয়, এই ওটস মিল। আর এই ওটস মিল থেকে কী তৈরি হয়? প্রচুর পরিমাণে কেক তৈরি হয়। এই জন্য স্কটল্যান্ডকে বলা হয় কেকের দেশ। নমো হিন্দুস্তান এই গানটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত সেন, সরলা দেবী চৌধুরানী নাকি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর? না, মিলে সব ভারত সন্তান আরও একটা বিখ্যাত গান যেটা লিখেছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। মিলে সব ভারত সন্তান। পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। যে মিলে সব ভারত সন্তান কার লেখা? সত্যেন্দ্রনাথ ঠাকুর। এখানে বলেছেন নম হিন্দুস্তান গানটি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে সরলা দেবী চৌধুরানী। নেক্সট, বঙ্গীয় নাট্যশালার ইতিহাস এই গ্রন্থটির লেখককে? সত্যজীবন মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি আশুতোষ ভট্টাচার্য? সঠিক উত্তর হয়ে যাবে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এখানে কয়েকটা কোশ্চেন আমি বলে দিচ্ছি, যেমন সঙ্গীত চিন্তা কার লেখা? সুকুমার রায়ের লেখা। এবং বাংলা গানের বিবর্তন কার লেখা? এগুলো কিন্তু একটু দেখে রাখবেন। ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে? একটু আগে আমি কোশ্চেনটা বলে দিয়েছি
যে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল 1792 সালে। অপশান তোমরা দেখে নিতে পারো, এবং অপশান ডি 1792 সাল সঠিক উত্তর হয়ে যাবে। নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলেছেন কে? কালিদাস, ব্যাসদেব, ভরতমুনি নাকি কৌটিল্য? নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলেছিলেন বিখ্যাত নাট্যশাস্ত্রকার ভরতমুনি। অপশান সি ভরতমুনি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দের আইএফএ শিল্ড দলের অধিনায়ক কে ছিলেন? এটা তোমরা আশা করছি পারবে। একটু আগে আমি বলে দিয়েছি যে গোষ্ঠপাল, চুনী গোস্বামী বা শৈলেন মান্না কেউ হবে না। সঠিক উত্তর হয়ে যাবে শিবদাস মাধুরী। ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার ছিলেন দিলীপ সিংজি, রঞ্জিত সিংজি, সিকে নাইডু এবং রঞ্জিত সিংজি। রঞ্জিত সিং এবং রঞ্জিত সিংজি দুটো নাম আছে, দুটো নাম কিন্তু দেখে তোমরা ভুলবে না। এনাদের মধ্যে সকলেই কিন্তু ছিলেন বিখ্যাত ক্রিকেটার, এবং সিকে নাইডু তার নামেও কিন্তু ভারতবর্ষে একটা লিগ চালু আছে। রঞ্জিত সিং তিনি কিন্তু কোনো ক্রিকেটারের সঙ্গে এইভাবে যুক্ত ছিলেন না। দলীপ সিংজি ছিলেন, এবং তার নামেও কিন্তু একটা ট্রফি খেলা হয় যেটা হচ্ছে দলীপ ট্রফি। এবং রঞ্জিত সিংজি তিনি ছিলেন একজন বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার, এবং তার নাম অনুসারে ভারতবর্ষের যে প্রথম সারির যেটা খেলা তাকে বলা হয় রঞ্জিত বা রঞ্জি ট্রফি। তোমরা হয়তো নাম শুনে থাকবে রঞ্জি ট্রফি। তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? রণজিৎ সিংজি। পরবর্তী প্রশ্ন, অঙ্গার নাটকটির পরিচালক কে ছিলেন? একজন বিখ্যাত নাট্য পরিচালক এবং বিখ্যাত অভিনেতা ছিলেন তিনি। শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ভারতীয় নাট্যশাস্ত্রের ইতিহাসে, বা আমি যদি বলি যে বঙ্গীয় নাট্যশাস্ত্রের ইতিহাসে, ইনাদের 4টে নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এই 4টে নাম, ইনাদের অবদান হয়তো বাঙালি কোনোদিনই ভুলতে পারবে না, বিশেষ করে নাট্য জগতে। আরও একজন রয়েছে মনোজ মিত্র, তার নামটা এখানে দেওয়া নেই, কিন্তু এই যে 4টে নাম আমরা দেখতে পাচ্ছি এরা প্রত্যেকে কিন্তু বিখ্যাত। কিন্তু এখানে অঙ্গার নাটকটি পরিচালক করেছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে উৎপল দত্ত। ক্লিয়ার? এই যে উৎপল দত্ত রয়েছে, এই উৎপল দত্ত কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নবান্ন নাটকের বিষয়বস্তু কী ছিল? প্রথমে চলে আসি, নবান্ন নাটকটি কে লিখেছিলেন? নবান্ন নাটক যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে বিজন ভট্টাচার্য। উনিশশো সালে বাংলার বুকে যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা গিয়েছিল, তার ফলে প্রচুর মানুষ মারা যায়, এবং কিছু খাবারের আশায় গ্রামের মানুষ শহরের দিকে ছুটে গিয়েছিল। তারপরে তারা কি হয়, আবার সেখান থেকে গ্রামে ফিরে আসে, নতুন করে বসবাস শুরু করে, ফসল ফলাতে শুরু করে, এবং সেই ফসল ফলানোর পরে প্রথম যে উৎসব তারা শুরু করেছিল সেটাকে কি বলেছে? নবান্ন উৎসব। একটা খুবই সুন্দর, একটা বিখ্যাত একটা নাটক। তাহলে এখানে নবান্ন নাটকের বিষয়বস্তু কি হয়ে যাচ্ছে? 1943 সালে বা 50-এর যে মন্বন্তর তার বিষয়বস্তু। সিপাহী বিদ্রোহ, ফরাসি বিপ্লব, সাঁওতাল বিদ্রোহ নাকি 50-এর মন্বন্তর? সঠিক উত্তর কি হচ্ছে? 50-এর মন্বন্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেছিলেন কারা? ইংরেজরা, ফরাসিরা, ওলন্দাজরা নাকি পর্তুগিজরা? সঠিক উত্তর হয়ে যাবে এখানে ইংরেজরা। আর একটা জিনিস মাথায় রাখবে যে ডিম্বাকৃতি ফুটবলকে কি বলা হয়? ডিম্বাকৃতি ফুটবলকে বলা হয় রাগবি। আর এই খেলা শুরু হয়েছিল 1823 সাল থেকে। পরবর্তী প্রশ্নটা দেখে নিই, দাদা সাহেব ফালকে ইনি কে ছিলেন, বা ইনার নাম কিসের সঙ্গে জড়িত? দেখো, বিখ্যাত বিখ্যাত কয়েকজন ব্যক্তির নাম তোমাদেরকে পরীক্ষাতে দেবে এবং বলা হবে যে ইনি কিসের সঙ্গে জড়িত ছিলেন। তার মধ্যে একটা হচ্ছে দাদা সাহেব ফালকে,
2 নম্বর হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 3 নম্বর আমি যদি বলিস তাহলে সেটা হয়ে যাবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এই সমস্ত বিখ্যাত নামগুলো কিন্তু রয়েছে। এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তার মধ্যে এখানে একটা রয়েছে দাদাসাহেব ফালকে, যিনি যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। ভারতবর্ষের যে প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র, সেটাকে তিনি কিন্তু পরিচালনা করেছিলেন। এই জন্য তার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, কারণ তিনি প্রথম ভারতবর্ষে কোনো চলচ্চিত্র নির্মাণ করে দেখিয়েছিলেন, যদিও সেটা নির্বাক ছিল। তাই ভারতবর্ষের প্রথম নির্বাক চলচ্চিত্রের নামও কিন্তু রাজা হরিশ্চন্দ্র, এবং সেটার পরিচালক কে ছিলেন? দাদাসাহেব ফালকে। অনেক সময় পরীক্ষাতে এটা দেওয়া থাকে যে দাদাসাহেব ফালকের প্রকৃত নাম কি। গোবিন্দরাজ ধনদিরাজ ফালকে, বা সংক্ষেপে যাকে আমরা বলে থাকি দাদাসাহেব ফালকে। এবং এই দাদাসাহেব ফালকের নাম অনুসারে ভারতবর্ষের চলচ্চিত্রের যে সর্বোচ্চ অ্যাওয়ার্ড, তার নাম হচ্ছে কি দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। ওকে, তাহলে দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন কির সঙ্গে? চলচ্চিত্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ভারতের প্রথম চলচ্চিত্রের নাম কি? এখানে প্রথম মানে কি? অবশ্যই নির্বাক হবে, পরবর্তীকালে এসেছিল কি? সবাক। তো ভারতবর্ষের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? জামাই ষষ্ঠী, রাজা হরিশ্চন্দ্র, বিল্বমঙ্গল, আলোমারা। বিল্বমঙ্গল। বাংলার প্রথম নির্বাক। জামাই ষষ্ঠী বাংলায় নির্মিত প্রথম সবাক। আলোমারা ভারতের সবাক। থাকলো কি? রাজা হরিশ্চন্দ্র, যেটা হচ্ছে কি ভারতের প্রথম নির্বাক। তাহলে ভারতের প্রথম চলচ্চিত্রের নাম কি? রাজা হরিশ্চন্দ্র। এরা তৈরি হয়েছিল 1913 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? হরিশ্চন্দ্র, জামাই ষষ্ঠী, পথের পাঁচালী নাকি আলোমারা? সঠিক উত্তর কী হবে? আলোমারা। একটু আগে বলে দিয়েছি, এটাকে নতুন করে বলার কিছু নেই। ভারতের প্রথম ফটোগ্রাফার ছিলেন আহমেদ আলী খান, লালা দীনদয়াল, মধু আসফাত, কে.ভি. আনন্দ। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে কি? লালা দীনদয়াল। অশান্ত অরণ্যজীবন এই গ্রন্থটি কার রচনা? অশান্ত অরণ্যজীবন নামক গ্রন্থটি রচনা করেছিলেন রঞ্জিত গুহ, দীপেন চক্রবর্তী, সমিতা সেন নাকি রামচন্দ্র গুহ? সঠিক উত্তর কী হয়ে যাবে এখানে? রামচন্দ্র গুহ। ভারতে প্রথম রেলপথ চালু হয়েছিল কবে? 50, 52, 72 নাকি 53? সঠিক উত্তর হয়েছে 1853 সালে। এই রেলপথ চালু করেছিলেন কে? ডালহৌসি। 1853 সালে। কোথায় থেকে কোথায় চালু করেছিলেন? মুম্বাই থেকে থানে। ঠিক তার পরের বছরই 1854 সালে কোথায় থেকে কোথায় হয়েছিল? হাওড়া টু কলকাতা। তো এখানে ভারতের প্রথম রেলপথ চালু হয় কবে? 1853 সালে। পরবর্তী প্রশ্ন, কলকাতায় বৈদ্যুতিক ট্রাম চালু হয় কবে? 51, 80, 78 নাকি 1902? সঠিক উত্তর কী হয়ে যাবে? 1902 সালে। পিচ দেওয়া রাস্তা নির্মাণ করেছিলেন কে? ডেনিস পেপিন, জর্জ স্টিফেনসন, জন ম্যাকাডেম, ম্যাথু স্টিফেন্স। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জন ম্যাকাডেম।
নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর, উমাপ্রসাদ, জি.এস. সাধু নাকি বিরসা মুন্ডা? এখানে দুটো নাম আমরা জানি ফ্যামিলিয়ার, সেটা হচ্ছে মেধা পাটেকর এবং বিরসা মুন্ডা। এই বিরসা মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন মুন্ডা বিদ্রোহে, আর মেধা পাটেকর নেতৃত্ব দিয়েছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনে। কোচবিহারের ইতিহাস বইটি কে লিখেছেন? এই চ্যাপ্টার থেকে বিভিন্ন গ্রন্থ এবং সেগুলি কে লিখেছেন এ নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। তো সমস্তগুলো যদি করাতে যায় তাহলে হয়তো দুটো ক্লাসও হবে না, 3টে ক্লাস লাগতে পারে। তো আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের জন্য সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আসা। ওকে, তো এখানে কোচবিহারের ইতিহাস কে লিখেছেন? মাথায় রাখবে এখানে আর কি আসতে পারে এইরকম ইতিহাস: মুর্শিদাবাদ কাহিনী এবং নদিয়া কাহিনী। মুর্শিদাবাদ কাহিনী কার লেখা এবং নদিয়া কাহিনী কার লেখা? মুর্শিদাবাদ কাহিনী লিখেছিলেন নিখিলনাথ সরকার, আর নদিয়া কাহিনী লিখেছিলেন কুমুদ রঞ্জন মল্লিক। নামগুলো আজকে শুনে নাও, পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে নামগুলো কিন্তু আবার নিয়ে আসবো। তো এখানে কোচবিহারের ইতিহাস এই বইটি লিখেছিলেন কে? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া এই গ্রন্থটির লেখককে? রামচন্দ্র গুহ, জি.এস. সাধু, মাধব গ্যাডগিল নাকি যদুনাথ সরকার? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি যদুনাথ সরকার। জীবনস্মৃতি রচনা করেছিলেন কে? বিপিনচন্দ্র পাল, রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহেরু নাকি সুভাষচন্দ্র বসু? এই যে কে কোন বইটা লিখেছিলেন, তো এখানে মাথায় রাখবে সুভাষচন্দ্র বসু তিনি লিখেছিলেন ইন্ডিয়ান পিলগ্রিম। জওহরলাল নেহরুর লেখা বইটির নাম হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বইটির নাম হচ্ছে জীবনস্মৃতি, আর বিপিনচন্দ্র পালের বইটার নাম হচ্ছে ৭০ বৎসর। এবং সরলা দেবী চৌধুরানীর লেখা বইটির নাম হচ্ছে কি জীবনের ঝরাপাতা। ছিঁড়ে আসে গ্রাম দক্ষিণারঞ্জন বসু, সেদিনের কথা মণিকুন্তলা সেন, বিভিন্ন বইগুলো কিন্তু এখানে রয়েছে, তোমাদেরকে সেগুলো একটু দেখতে হবে। পরবর্তী প্রশ্ন, মেঘে ঢাকা তারা এই চলচ্চিত্রটির পরিচালক কে? মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটির পরিচালক হলেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক নাকি তরুণ মজুমদার? এরা চারজনে বিখ্যাত ডিরেক্টর বা পরিচালক, কিন্তু এখানে মেঘে ঢাকা তারা নামক একটা মাইলস্টোন সৃষ্টিকারী যে বইটি বা সিনেমাটি সেটি তৈরি করেছিলেন ঋত্বিক ঘটক। ওকে, ঋত্বিক ঘটক। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত সালে? 1872, 1890, 1895 নাকি 1900 খ্রিস্টাব্দে? বঙ্গদর্শন সম্পর্কে তোমাদেরকে আরও কয়েকটা জিনিস আমি বলে দিই, সেটা সালটা থাক। এই বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র। তিনি কিন্তু এটার মাত্র 3 বছর সম্পাদনা করেছিলেন। কত বছর? পরীক্ষায় কিন্তু আসবে 3 বছর। তার পরবর্তীকালে এটা দায়িত্ব দেওয়া হয়েছিল কার উপরে? সঞ্জীব চন্দ্র। সঞ্জীব চন্দ্রের উপর কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছিল। এই পত্রিকাতেই একটা বিখ্যাত গান ছেপে বের হয়েছিল যার নাম ছিল বন্দে মাতরম, এবং বিখ্যাত উপন্যাস আনন্দমঠ সেটাও কিন্তু এখানেই প্রকাশিত হয়েছিল। কত সালে প্রকাশিত হয়েছিল? 1882 সালে। বন্দে মাতরম কবে হয়েছিল? 1875 সালে। এই গানটি তিনি প্রথমে লিখেছিলেন দেবী দুর্গার বন্দনা হিসাবে। পরবর্তীকালে আস্তে আস্তে তখন গানটাকে তিনি এই আনন্দমঠ উপন্যাসে স্থান দিয়েছিলেন। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়েছিল কত সালে? 1872 সালে।
পরবর্তী প্রশ্ন, বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কৃত হয় 1688, 1700, 1690 নাকি 1750 খ্রিস্টাব্দে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1688 সালে। ভারতে প্রথম বাষ্পচালিত ইঞ্জিন কারা তৈরি করেছিলেন, তাদের নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে দুটো অপশান দিচ্ছি, তোমরা আমাকে লিখে জানাবে, শিবচন্দ্র নন্দী নাকি গোলকচন্দ্র নন্দী। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এই গ্রন্থটির লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি, জওহরলাল নেহেরু নাকি খুশবন্ত সিং? অ্যাকচুয়ালি চিঠিগুলো লিখেছিলেন কিন্তু জওহরলাল নেহেরু, কিন্তু অ্যাকচুয়াল বইটা লিখেছিলেন কিন্তু জওহরলাল নেহেরুই হবে, আর এই বইটাকে অনুবাদ করেছিলেন কে? সেটা হয়ে যাচ্ছে কি খুশবন্ত সিং। এ লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার বইটা লিখেছিলেন কে? জওহরলাল নেহেরু, কিন্তু এটাকে হিন্দিতে অনুবাদ করেছিলেন খুশবন্ত সিং। তিনি মোট 30টি চিঠি লিখেছিলেন। কত সালে লিখেছিলেন? 1928 সালে। কোথায় বসে লিখেছিলেন? জেলে বসে। তিনি যখন জেলে ছিলেন তখন তিনি তার কন্যাকে চিঠিগুলো লিখেছিলেন। এই চিঠিগুলোর মূল বিষয়বস্তু কী? এই চিঠিগুলোর মাধ্যমে জওহরলাল নেহেরু তার কন্যাকে পৃথিবীর ইতিহাস, পৃথিবীর বিবর্তন, পৃথিবীর সৃষ্টি, উৎপত্তি, জাতির বিবর্তন সমস্ত কিছু তিনি লিখে এখানে পাঠিয়েছিলেন। আর যদি বলা হয় যে এটার বাংলা নাম কি, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু কল্যাণীয়েষু ইন্দু। আর হিন্দিতে কি হবে? আমার নামটা মনে নেই এখন এই মুহূর্তে, পিতাকে পত্র পুত্রীকে নাম, এরকম কিছু একটা ছিল। পরবর্তী প্রশ্ন, ভারতে কোন সরকারের আমলে গোয়েন্দা বিভাগ গঠিত হয়েছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এবং মোস্ট আননোন একটা কোশ্চেন, অনেকেই আমরা জানি। ভারতে কোন সরকারের আমলে গোয়েন্দা বিভাগ গঠিত হয়েছিল? ক্যানিং, ডাফরিন, রিপন নাকি লিটন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডাফরিনের আমলে কিন্তু গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ওমেন ইন মডার্ন ইন্ডিয়া, এই বইটির লেখককে? B.R. নন্দ, হোয়াইট ক্লে, র্যাচেল কারসন নাকি জেরান্ডিন ফোর্বস? তো সঠিক উত্তর এখানে কী হয়ে যাবে? জেরান্ডিন ফোর্বস। তবে আমার একটা ডাউট ছিল, এখানে আমার মনে হয় সঠিক উত্তর হতে পারত নীরা দেশাই। ওকে, তো যাই হোক, পরবর্তী প্রশ্ন, ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন এই গ্রন্থটির লেখককে? মিশেল ফুকো, লাদুরি, মার্ক ব্লক, ডক্টর রণজিৎ সিং। তো ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন যেটা ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার একটা মূল্যবান, ভারতের নয় বিশ্বের একটা মূল্যবান দলিল। মিশেল ফুকো কী করেছিলেন? সাধারণ মানুষদের কথা প্রথম তার এই গ্রন্থে তুলে ধরেছিলেন। আর এই বইটির নাম কি? মিশেল ফুকো তো আমি বলে দিলাম, মিশেল ফুকো। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে যে শ্রেণী সংগ্রাম, এই শ্রেণী সংগ্রাম তত্ত্বের জনককে এবং দাস ক্যাপিটাল বইটির লেখককে? দুটোই কিন্তু সঠিক উত্তর একটাই হয়ে যাবে, সেটা হয়ে যাচ্ছে কার্ল মার্কস। শ্রেণী সংগ্রাম তত্ত্বের জনক এবং দাস ক্যাপিটাল বইটির লেখক হচ্ছেন কার্ল মার্কস। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের বাড়িটি তৈরি হয়েছিল? প্রশ্নটা তোমরা অনেক জায়গায় এরকমভাবে পেতে পারো যে ভারতবর্ষের গথিক স্থাপত্য রীতির প্রথম নিদর্শন কোনটি? তো সঠিক উত্তর তখন কী হয়ে যাবে? কলকাতা হাইকোর্ট। কিন্তু এখানে প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া রয়েছে যে হাইকোর্টের বাড়িটি তৈরি হয়েছিল কোন অনুসারে বা কোন রীতি অনুসারে?
গথিক শিল্পরীতি, ডোরিক শিল্পরীতি, টেরাকাটা শিল্পরীতি নাকি চোল শিল্পরীতি? তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? গথিক শিল্পরীতি অনুসারে। পরবর্তী প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাল গঙ্গাধর তিলক নাকি বিপিনচন্দ্র পাল? এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে কিসের ইতিহাসে? ইতিহাসের তোমরা এই চ্যাপ্টারে দেখবে কী পাবে? খেলার ইতিহাস, খাদ্যের ইতিহাস, পোশাকের ইতিহাস, শহরের ইতিহাস, স্থানীয় ইতিহাস, যুদ্ধের ইতিহাস, ফটোগ্রাফির ইতিহাস, প্রচুর ভাগে কিন্তু ভাগ করা রয়েছে। তার মধ্যে কলহন, যিনি ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক যাকে বলা যেতে পারে, তিনি একটা বই লিখেছিলেন। সেই বইটির নাম হলো কি? রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনীকে বলা হয় ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ। ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ। এই জায়গা থেকে মূলত আমরা কোন রাজ্যের কথা জানতে পারি? কাশ্মীর। তাই এটা কিসের উদাহরণ হবে? একটা সামরিক? নিশ্চয়ই আমরা যুদ্ধের কথা জানছি না। খেলাধুলাও নয়। স্থানীয় নাকি পরিবেশ? তো পরিবেশের কথা আমরা এখানে জানছি না, তো সঠিক উত্তর এখানে কী হয়ে যাবে? স্থানীয় ইতিহাসে। পরবর্তী প্রশ্ন, আজকের মতো এটুকুই ছিল। মোটামুটি 50টা মতো প্রশ্ন আজকে আমি নিয়ে এসেছিলাম। 50টা কোশ্চেন শেষ। পরবর্তী দিন আমি আরও 50টা ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হব এই চ্যাপ্টার থেকে। সামনে বৃহস্পতিবারের দিন তোমরা এই চ্যাপ্টার থেকে বাদবাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো পাবে। ওকে, তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের দিন আবার নতুন ক্লাস নিয়ে। আর ক্লাসটা যদি একটু ভালো লেগে থাকে বা উপকৃত মনে হয় অবশ্যই লাইক করবে একটা। আর যেহেতু তোমাদের বুঝতেই পারছো মাধ্যমিক পরীক্ষা তোমরা দেবে, ক্লাসগুলো তোমাদের দরকার, কোশ্চেনগুলো দরকার, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো এবং বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে কী হবে যখন আমি কোনো নতুন ভিডিও দেব তখন সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো আই হোপ তোমরা ক্লাসটাকে এনজয় করেছো। দেখা হচ্ছে আবার পরের দিন। আজকের মতো এইটুকুই, টাটা। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।